সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি অওরাত উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সুদীপ্ত অবশ্য বেশি দূর যাননি। ইকবাল হল পেছনে ফেলে সলিমুল্লাহ হল, জগন্নাথ হলের পাশ দিয়ে গিয়েছিলেন শহীদ মিনার পর্যন্ত, এবং ওই পর্যন্তই আর এগোতে পারেননি। ফিরেছিলেন ফিরোজের সঙ্গে। হায় হায়, ওইসব কি চোখে দেখা যায়, না চোখে দেখে এগোনো যায়? জগন্নাথ হলের লাশগুলি অধিকাংশই ওরা পুঁতে দিয়েছিল, কিন্তু ইকবাল হল ক্যান্টিনের কাছে স্তূপীকৃত লাশগুলি ওরা সরায়নি। সেই লাশের স্তূপের মধ্যে একটি গুলি করে মারা কুকুরও দেখা গেল। কি বলতে চায় ওরা? আমরা ওদের চোখে কুকুরের সমান? কোনো বাঙালির এই দৃশ্য সহ্য হবার কথা নয়। যারা দাঁড়িয়ে দেখছিল তাদের মধ্যে একজন কুকুরটার একটা ঠ্যাং ধরে একটু দূরে সরিয়ে রেখে এলো। সুদীপ্ত সরে ইকবাল হল সংলগ্ন দিঘির দক্ষিণ দিকের রাস্তায় গিয়ে দাঁড়ালেন। কয়েকজনকে সেখানে দাঁড়াতে দেখেই তিনি গেলেন। কি দেখছে ওরা? হোরে বাবা, কি বিরাট গর্ত ইকবাল হলের দেয়ালে! কামান দেখেছে ওইখানে। ভিড়ের মধ্যে একজনের মন্তব্য। আরেকজনের মন্তব্য শোনা গেল, ওরে বাবা, ওইদিকেও কামান দেখেছে দেখা যায়। এই বিল্ডিং দুটোতেও ছাত্র থাকতো নাকি? দিঘির দক্ষিণ পশ্চিম কোণের বিল্ডিং দুটোর কথা। ওইখানে বিশ্ববিদ্যালয়ের অফিস কর্মচারীগণ থাকতেন। ওদের বিল্ডিংয়ের দেয়াল যে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। ওখানে কেউ থাকলে তিনি কি বেঁচে আছেন? তাদের ২৩ নম্বরেও তো তাহলে এমনি করে কামান দাগতে পারত বই কি। সুদীপ্ত আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন। তারা ২৩ নম্বরে অনেকের চেয়েই সুখে ছিলেন। তাদের সেই অবস্থাটা যদি সুখের অবস্থা হয়, তাহলে হায় গো, দুঃখ কাকে বলে? জগন্নাথ হলের দেওয়ালের গায়েও অমনি কামানের গোলার আঘাতে প্রকাণ্ড ছিদ্র সুদীপ্ত দেখলেন। এ হলের অবস্থা কি হয়েছিল? কে বলবে কি হয়েছিল? কিছু বলার জন্যে কেউ বেঁচে আছে নাকি? কিন্তু মরে গিয়েও তো অনেক কথা বলা যায়, যেমন বলছেন এই মেয়েটি। সামাজিক মর্যাদার কোন ধাপের এ মেয়ে তা এখন আর বুঝবার উপায় নেই, কেননা অঙ্গে বস্ত্র অলঙ্কার কিছু নেই। তবে উলঙ্গ শরীরে অলঙ্কারের চিহ্ন আছে। কানের মাকড়ি খুলে নেবার ধৈর্য দুর্বৃত্তদের ছিল না। কান ছেঁড়া দেখেই বোঝা যায় কি পৈশাচিক প্রক্রিয়াতে সেটা তারা হস্তগত করেছিল। চুড়ি খোলার সময় হাতের মাংস ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেসব স্থানে রক্ত জমাট বেঁধে আছে, আর মুখের মধ্যে দাঁতে লেগে আছে কাঁচা মাংস। কামড়ে তুলে নিয়েছিলেন বোধহয় কেন? সুদীপ্ত যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন। সম্ভ্রম রক্ষার শেষ চেষ্টায় অসহায় নারী প্রাণপণে কামড়ে ধরেছেন বর্বরের পুঁতি দুর্গন্ধ দেহ। দাঁতে লেগে থাকা মাংস তারই সাক্ষ্য। ঠিক এমনি কিছু না হলে তো ক্যান্টনমেন্টের গণিকা বৃত্তি ভাগ্যে জুটত। পেটের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রমণীর সন্তান সম্ভবা ছিল, এবং পাষণ্ডরা গুলি করেছে পেটের মধ্যে সন্তান থাকার সেই জায়গাটিতেই, তলপেটে আর একটা বুকে। পেটের সন্তানকেও গুলির হাত থেকে রেহাই দেয়নি ওরা। ওই সবের পানে অধিকক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না সুদীপ্ত। মাগো, তোমার লজ্জা আমরা ঢাকবো কি দিয়ে? দুহাতে চোখ ঢেকে সেখান থেকে সরে এলেন সুদীপ্ত। কোথায় এলেন তিনি? এখানে শহীদ মিনার ছিল না? সেটা কোথায়? কোনো চিহ্নই নেই। তবু চিহ্ন আছে। পড়ে আছে বালি সিমেন্টের স্তূপ। ডিনামাইট দিয়ে গোড়াশুদ্ধ নির্মূল করে দিয়েছে বাঙালির মর্যাদার প্রতীক সেই প্রাণপ্রিয় শহীদ মিনার। এ তো কদিন আগে এখানে শপথ নিয়েছিলেন তারা, ঢাকার শিল্পী সাহিত্যিকেরা। কবি বন্ধু শামসুর রহমানের কণ্ঠে সুদীপ্তদের সকলের দৃপ্ত শপথ বেজে উঠেছিল। আমরা লেখনীকে আজ দেশের স্বাধীনতা সংগ্রামের হাতিয়ার করব। তা করতেই হবে যে। আর তো ফুল খেলবার দিন নয়, ধ্বংসের মুখোমুখি আমরা। সুভাষ মুখোপাধ্যায়কে এখানে যেন নতুন করে আবিষ্কার করলেন সুদীপ্ত। হাঁ তো, অবিকল সেই সুভাষদার কণ্ঠস্বর। সুদীপ্তর কানের কাছে মুখ রেখে তিনি বলে যাচ্ছেন, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, পর যুদ্ধের শয্যা। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা। দুর্যোগে পথ হোক দুর্বোধ্য,
চিনে নেবে যৌবন আত্মা। এবারের 21শে ফেব্রুয়ারিতে রাত দুপুরের অনুষ্ঠানে সুদীপ্ত এখানে এসেছিলেন, কেননা শুনেছিলেন স্বয়ং শেখ সাহেব ওই সময় আসবেন। এসেছিলেনও শালপ্রাংশু বজ্রমানব শেখ মুজিবুর রহমান। কেমন যেন ম্লান দেখাচ্ছিল না মুজিব ভাইকে? ওকে ম্লান বলে নাকি, ঠিক কেমন যে দেখাচ্ছিল কোনো শব্দ দিয়ে তা যেন প্রকাশ করা যায় না। দুর্জয় সেনাপতির প্রতিজ্ঞা, জননীর মমতা এবং ষড়যন্ত্র সংকুল ভবিষ্যতের আশঙ্কা সবকে এক পাত্রে ঢেলে মিশালে যা দাঁড়ায়, মুজিব ভাইয়ের চোখে মুখে ছিল সেই ভাবের অভিব্যক্তি। বাইরের শত্রুর কাছে এত কঠোর, এত দুর্দমনীয় যে ব্যক্তিত্ব, ঘরের লোকের কাছে তার একই রূপ। সুদীপ্ত তার চোখের দিকে তাকালেন। সেখানে তো কই সেই আগুন নেই, তবু আগুন আছে। আগুন চাপা দেওয়া আছে এবং চারপাশে আপনজনের উদ্দেশ্যে উৎসারিত হচ্ছে বন্ধুর প্রীতি, শিশুর সারল্য এবং বয়স্ক হৃদয়ের বাৎসল্য। এখন তিনি অকঠোর, কিন্তু সেই সঙ্গে অনমনীয় শপথে আকীর্ণ। সে আত্মপ্রত্যয়বিদ্ধ দুর্দমনীয়তার সঙ্গে কি একটা এসে মিশেছে যেন। কি তার নাম? অপার্থিব দীপ্তি, স্বর্গীয় আভা? নাম যাই হোক, তিনি যে তখন ঐশীবাণীর আশীর্বাদ প্রাপ্ত ছিলেন তাতে তো কোনোই ভুল নেই। তা না হলে কি করে তখন উচ্চারণ করেছিলেন সেই অমোঘ বাণী? এই শহীদ মিনারে আপনাদের সাথে এই বোধহয় আমার শেষ দেখা। শহীদ মিনারের সামনে থেকে এক মুঠো মাটি নিয়ে কপালে ঠেকিয়ে বঙ্গবন্ধু আরও বললেন, আমি যদি নাও থাকি আপনারা থাকবেন। এই শহীদ মিনারকে ওরা যদি গুড়িয়ে দেয়, তবু থাকবে আপনার দেশের ধুলো কাদা মাটি। কখনো এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। কি কোমল প্রীতিস্নিগ্ধ কণ্ঠস্বর! ইনি কি সেই 2 সপ্তাহ পরের বজ্রমানব শেখ মুজিব? 21শে ফেব্রুয়ারির ঠিক 2 সপ্তাহ পর রমনা রেস কোর্সে 7ই মার্চের সেই বজ্রকণ্ঠ। সেই কণ্ঠ বিধ্বস্ত শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আবার স্মরণ করলেন সুদীপ্ত। কাল থেকে কতবারই তো স্মরণ করলেন। সেই কণ্ঠ ইতিপূর্বে কখনো কোনো বাঙালি শুনেছে? হয়তো কখনো শুনেছে শশাঙ্কের কণ্ঠে, হুসেন শাহের কণ্ঠে, কিংবা সিরাজের সেনাপতি মোহনলালের কণ্ঠে। অতঃপর এই সেদিন নেতাজি সুভাষের কণ্ঠে। নেতাজির প্রয়াস ব্যর্থ হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু, তোমার প্রয়াস ব্যর্থ হবে না, আমরা ব্যর্থ হতে দেব না। 7ই মার্চের রমনা রেস কোর্সে যারা গিয়েছিল তারা কি জীবনের মতো অন্য মানুষ হয়ে যায়নি? অন্তত সুদীপ্ত হয়েছিলেন। রাজনীতির ডামাডোলে সুদীপ্ত কখনো ছায়া মাড়ান না, কিন্তু 7ই মার্চের রমনা রেস কোর্সের দৃশ্য দেখার পর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতায় তার সমস্ত চিত্ত ও দেহের প্রতি রক্তকণা একটি দৃঢ় প্রত্যয়ের বৃন্তে সংহত সূর্যমুখী হয়ে উঠেছে। স্বাধীনতা উন্মুখ অনির্বাণ সূর্যমুখী। আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুদীপ্ত দাঁড়িয়েছিলেন, কিন্তু অন্যেরা কেউ দাঁড়াচ্ছেন না। তবে রুমাল বের করে চোখ মুছে নিচ্ছেন সকলেই। সুদীপ্ত চোখ মুছলেন না। 2 গাল বেয়ে জলের ধারা গড়িয়ে গেলেও তিনি সেই ভগ্নস্তূপের পানে ফ্যাল ফ্যাল করে চেয়ে দাঁড়িয়ে থাকলেন। বরকত সালামের মুখ মনে পড়ল। একই সময়ের ছাত্র তারা। তার জীবনের কত স্মৃতির ইতিহাস গাঁথা হয়ে আছে ওদের ঘিরে। বরকতের বৃদ্ধা জননীর সেই কান্না মনে পড়ল। না, তিনি তো শুধুই বরকতের মা নন, কোটি কোটি বাঙালির অসহায় বঙ্গজননীর প্রতীক। নিজের মুখের ভাষা সন্তানকে শেখানোর অধিকার তোমার নেই। তোমার আম কাঁঠালের ছায়া ঢাকা প্রাঙ্গণে নিজের মতো হয়ে বাঁচার অধিকার তোমার সন্তানের নেই। তোমার ভাড়ারের রত্ন সামগ্রী বিদেশিরা অপহরণ করে নিয়ে যাবে, তা আগলে রাখার অধিকার তোমার সন্তানের থাকবে না। রবীন্দ্রনাথ যথার্থই লক্ষ্য করেছিলেন, আমাদের মা দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা তার নেই। তিনি ভালোবাসেন, কিন্তু রক্ষা করতে পারেন না। কিন্তু মাগো, তোমার ছেলেরা এখন বড় হয়েছে না, এখনো সন্তানকে রক্ষার প্রশ্ন ওঠে নাকি? এবার আমরাই তোমাকে রক্ষা করব। সুদীপ্ত! সুদীপ্ত তাকিয়ে দেখেন ফিরোজ গাড়ির জানলা দিয়ে হাত বের করে তাকে ডাকছেন। দুপুরে খাওয়ার টেবিলে একপাশে একটা ছোট ট্রানজিস্টার রেখে তারা একই সঙ্গে খাওয়া এবং সংবাদ শোনার কাজ সারলেন। ভারতীয় বেতার আকাশবাণীর সংবাদ।
পরম আগ্রহে শুনলেন সকলে। না, ওরা এখনো আমাদের দুর্গতির খবর বিশেষ কিছু শোনেনি। এখান থেকে আমাদের কারো যাওয়া দরকার। কিন্তু ভারত আমাদের জন্য কতখানি করবে এবং কেন করবে? ফিরোজ প্রশ্ন তুললেন একজন খাঁটি রাজনীতিবিদের মতো, কিন্তু যার সামনে তুললেন তিনি কখনো রাজনীতির তর্কও করেন না। তিনি তার মতো করেই বললেন, মানুষের এত বড় বিপর্যয় ওরা দেখবে চুপচাপ? কিন্তু অন্য রাষ্ট্রের অভ্যন্তরে কোনো কিছু করার সুযোগ তাদের কতখানি? আমিনা আলোচনায় যোগ দিলেন। অতএব সুদীপ্ত আর চুপ থাকতে পারেন না। তিনি বললেন, তাই বলে পাশের বাড়িতে এক ভাই আরেক ভাইকে পিটিয়ে মেরে ফেলবে আর আমরা প্রতিবেশী হয়ে চুপচাপ তা দেখব? বলবো যে এটা ওদের ঘরোয়া ব্যাপার? এ যুক্তির কাছে ফিরোজ নথি স্বীকার করলেন এবং সুদীপ্তর ওই কথাটা মেনে নিলেন যে এখনই বিশ্বের সর্বত্র আমাদের লোক ছড়িয়ে পড়া দরকার। এই বিংশ শতাব্দীতেও আসুরিক শক্তির কাছে সভ্যতাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এই সংবাদ তাদের জানা দরকার। কিন্তু জানা সম্ভব ছিল না। পাকিস্তান বেতার থেকে প্রচার হচ্ছে অবস্থা সব স্বাভাবিক। বিদেশি সাংবাদিকদের আগেই প্রদেশ ছাড়া করা হয়েছে। এখন এরা যা বলবে তাই সত্য হবে। অর্থাৎ সকলে জানবে কতকগুলো বাজে লোক দেশে অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছিল। তাদের দমন করে শান্তিপ্রিয় নাগরিকদের ধন সম্পত্তি রক্ষা করা হয়েছে। দেশবাসী এখন পরম সুখ লাভ করে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাতে ব্যস্ত। শালাদের, বলতে গিয়ে থেমে গেলেন ফিরোজ। আমিনার উপস্থিতি তার কারণ। নিজেকে তিনি সংযত করে নিয়ে জলের গ্লাসে হাত বাড়ালেন। এক ঢোক পানি খেয়ে অতঃপর তার বক্তব্য ভদ্র ভাষায় প্রকাশ করলেন। বর্বর পাকিস্তানিদের ঠান্ডা করতে হলে ডান্ডা ছাড়া কোনো ওষুধ নেই। আপাতত ভারত যদি আমাদের হয়ে দুঘাত দিত ওদের পিঠে। কিন্তু ৬৫ সালে তোমরাই তো বাধা দিতে এগিয়েছিলে। তা না হলে ওদেরকে ডান্ডা সেবার ভারতের হাতে ভালো করেই খেতে হতো। সেই কথা ওই বর্বর গণ স্বীকার করতে বাধ্য হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টই ৬৫-র যুদ্ধে ওদের লাহোর রক্ষা করেছিল। নিশ্চয়ই আজ আর ওই কর্মের ভালো মন্দ নিয়ে প্রশ্ন ওঠে না। যাই হোক, তবু আমরা তখন পাকিস্তানি ছিলাম। যা তখন করেছি একজন নাগরিকের কর্তব্য হিসাবেই তখন তা করেছি। কিন্তু ২৫শে মার্চ থেকে আমরা আর পাকিস্তানি নই। অতএব এখন আমাদের এই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বুক থেকে পাকিস্তানিদের নিশ্চিহ্ন করাই হবে আমাদের প্রধান কর্তব্য। ওরা পাকিস্তানি, ওদের দেশ পাকিস্তান, মানে পাঞ্জাব, সিন্ধু, বলুচিস্তান ইত্যাদি। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে ওরা বিদেশি। আলোচনা এগোতে থাকলে কথাটা একসময় এইভাবেই মোড় নিল। ফিরোজ এই আলোচনার সূত্রে বললেন, আজ বিদেশি শত্রুদের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত করতে প্রতিবেশী বন্ধুদের সাহায্য চাই। অতি সরল কথা। কেমন সব পুরুষ আপনারা? আমিনা আবার মুখ খুললেন। বাইরে থেকে কারা এসে আপনাদের সাহায্য করবে, তারপর দেশকে মুক্ত করবেন, সেই আশায় গোঁফে তা দিচ্ছেন এখানে বসে। সহসা গর্তে পড়ে গেলে কিভাবে লাফ দিয়ে পালাতে হয় সে কায়দা ফিরোজ কিছুটা জানতেন। বলে উঠলেন, আমার কিন্তু গোঁফ নেই ভাবি, এ দেখুন। সেজন্যই ভারী সুন্দর দেখায় মুখখানা, ঠিক মেয়েদের মতো। না, আমিনা নয়, মীনাক্ষী বললেন কথাগুলি। হ্যাঁ, মীনাক্ষী ভাবি এমন করে কথা বলতে পারেন? সুদীপ্ত মীনাক্ষীর মুখের দিকে তাকালেন। মীনাক্ষী কথাটা বলেই যেন লজ্জা পেয়েছেন এমনভাবে মুখ নামিয়ে নিলেন। তার ফলেই আরো সুন্দর দেখাচ্ছে তাকে। এমন চমৎকার রসিকতাও জানেন মীনাক্ষী ভাবি। এই রসিকতার ফল কিন্তু ভালো হলো। কিছুক্ষণের জন্য অন্তত সকলে তারা বর্তমানের উদ্বেগাকুলতা থেকে মুক্তি পেলেন। কিন্তু শীঘ্রই তারা এলো। খাওয়া শেষ হতেই আবার সেই দুশ্চিন্তার কুয়াশায় দৃষ্টির সম্মুখবর্তী অতি নিকট ভবিষ্যৎও অত্যন্ত অস্পষ্ট ও দুর্বোধ্য হয়ে উঠল। অতএব কর্মসূচি স্থির করতে অক্ষম হয়ে সুদীপ্ত সব ভার স্ত্রীর উপর ছেড়ে দিয়ে চুপ করে বসে রইলেন। অগত্যা কথা যা হলো তা ফিরোজের সাথে আমিনার। কিন্তু আমিনার কথা অনুসারে কাজ হল না। খালার বাড়ি আজ কিছুতেই নয়, সে আগামীকাল দেখা যাবে।
না, তা বলে এ বাড়িতে থাকতেও বলছি না আপনাকে। বিশ্বাস করে চলুন না আমার সাথে। নিশ্চয়ই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে নিয়ে যাচ্ছি নে। ইচ্ছে করলেই তা পারবেন নাকি? এখান থেকে বঙ্গোপসাগর কত দূরে জানেন? সেখানে পৌঁছবার সাধ্যই নেই আপনার। অবশ্যই নেই। ফিরোজ আমিনার যুক্তি মেনে নিলেন বিনা প্রতিবাদে। অতপর মাত্র 10 মিনিটের মধ্যেই ফিরোজ, মীনাক্ষী, সুদীপ্ত, আমিনা এবং তাদের 3 সন্তান ফিরোজের ভক্সওয়াগনে বেরিয়ে পড়লেন, নীরবে এবং নতনেত্রে। পথে 2-1টি গাড়ি চলছিল, কিন্তু হেঁটে চলা মানুষ একটিও না। নিউ মার্কেটের পাশ দিয়ে যাবার সময় সুদীপ্ত দেখলেন বলাকা বিল্ডিংয়ের ফুটপাথের ধারে আমনের লাশ তখনও পড়ে আছে। ফিরোজও দেখলেন, কিন্তু মেয়েদেরকে দেখানো হলো না। তারা নিজেরাই তখন দেখছিলেন। অন্যদিকের ফুটপাথেও কয়েকটি শব তখনও ছড়িয়েছিল, কিন্তু অন্য সময় কত মানুষ থাকে ওই পথে। 24 ঘন্টার এক মুহূর্ত এই স্থান জনশূন্য থাকে না। মোড় ঘুরতে গর্তের মধ্যে কয়েকজনকে মাটি চাপা দেওয়া হয়েছিল। একজনের পায়ের কয়েকটা আঙ্গুল দেখা যাচ্ছে, সহসা দেখা যায় না, কিন্তু আমিনা কিভাবে যেন দেখে ফেলেছেন। তিনি শিউরে উঠলেন। তিতাস গ্যাসের পাইপ বসানোর জন্য রাস্তার পাশে গর্ত করা হয়েছিল। সেই গর্তকেই গোড় বানিয়েছে পশ্চিম পাকিস্তানের ইমানদার মুসলিম বেরাদরগণ। হাজী মোহসিন হলের মাঠের কাছে গাড়ি আসতেই পচা দুর্গন্ধে সকলের নাক যেন জ্বলে উঠল। নাকে রুমাল চাপলেন সকলে। আর্টস বিল্ডিংয়ের কাছে পৌঁছবার মুখে গন্ধ আরও তীব্র হল। বাঁ দিকের মাঠে মৃতদেহ ছিল কতগুলো। কাক, চিল, শকুন কিন্তু অনেকগুলি দেখা গেল। ডান দিকে উপাচার্যের শূন্য বাড়িটার দিকে সুদীপ্ত একবার তাকালেন। উপাচার্য আবু সাইদ চৌধুরী এখন দেশের বাইরে না? হাঁ তো, 15ই এপ্রিল পর্যন্ত তার বাইরে থাকার কথা। আশ্চর্য, তিনিও বাইরে চলে গেলেন। এদিকে বিদায় নিলেন প্রদেশের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের আচার্য আহসান সাহেবও। আহসান সাহেবের মতো ভদ্রলোক পশ্চিম পাকিস্তানে ছিলেন কেন? পশ্চিম পাকিস্তানের সকলেই ইয়াহিয়া টিক্কার মতো হবে নাকি? সেখানে আজম খান, ইয়াকুব খান ছিলেন না? তোমাদের এখানে মোনায়েম খান নেই? ওই একটা সমাবেশ ঘটেছিল বটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচার্য মোনায়েম খান আর উপাচার্য ওসমান গনি। আচার্য বললে মোনায়েম খান চটতেন। আমারিকে তোমরা হিন্দু ঠাউরাইতেছ? মুসলমানেরে আচার্য কওয়া বড়ই দুষের কথা। কোটি কোটি টাকা খরচ কইরা তোমাদের আচ্ছা কইরা শিক্ষা দেবার লাইগা এই যে বিল্ডিং বানাইয়া দিছি, তাকে এমন কাফের হওয়ানোর লাইগা? কেন আমারে তোমরা চ্যান্সেলর কইতে পারো না? চ্যান্সেলর কথাটা মোনায়েম খান ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না, কিন্তু ওই পদের গৌরবটুকু ভোগ করতেন ঠিকই। এক সভায় সম্মুখে উপবিষ্ট ওসমান গনি সাহেবকে দেখিয়ে বলেছিলেন, হে যে আপনারা ওসমান গনি সাহেবরে দেখতেছেন, আমি হারে ভাইস চ্যান্সেলর বানাইলাম। হেইটা লেখাপড়ায় ভালো সাওয়ালা ছিল। আমি তার মতো পিএইচডি, ডিএমএইচডি কিছুই করবার পারি নাই, কিন্তু আল্লাহ আমারে গভর্নর কইরা চ্যান্সেলর বানায়া দিল, আর ওইটা আমার অধীনে ভাইস চ্যান্সেলর হইল। মোনায়েম খানের অধীনে অতি দোর্দণ্ড প্রতাপে ভাইস চ্যান্সেলরগিরি করেছেন জনাব ওসমান গনি। কি যে ভয়ে ভয়ে তখন কেটেছে সুদীপ্তদের দিনগুলি। কবে কোন ছাত্র এসে তাদের পিটিয়ে দেয় সেই এক ভয়, তার উপর ভয় চাকরির। কোনো কারণে অপছন্দ হলেই হলো, কোন দিক দিয়ে ফাঁক বের করে দয়া করে একটা চিঠি পৌঁছে দেবে তোমার বাড়িতে, অমুক দিন থেকে তোমার চাকরির আর দরকার নেই। ওদের দুজনের মধ্যে একজন তো ছিলেন পাড় মূর্খ। বাংলা বিভাগের তৎকালীন অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাইকে রবীন্দ্রসঙ্গীত রচনার ফরমায়েশ দিয়েছিলেন, এবং আরেকজন কেবল নিজের উচ্চাভিলাষ পূরণের জন্য যিনি একজন মূর্খের তাবেদার হতে পারেন, তার নাম কি দেওয়া যেতে পারে? সে কি যেমন তেমন তাবেদারি? হুজুরের নির্দেশে ছাত্রদের ডিগ্রি কেড়ে নেওয়া থেকে শুরু করে ছাত্র নামধারী গুন্ডা লেলিয়ে দিয়ে অধ্যাপককে পিটানো পর্যন্ত কোনোটাই বাদ যায়নি। অতপর আবু সাইদ চৌধুরী যখন এলেন, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের মতো মনে হয়েছিল দিনটাকে। ধোঁয়া ভর্তি বদ্ধ ঘরে দম আটকে মরতে মরতে সহসা যদি নির্মল নদী তীরের বাতাসে মুক্তি মেলে, তাহলে কেমন লাগে সেটা?
ওসমান গনির পর আবু সাইদ চৌধুরী ছিলেন ঠিক তেমনি। এখন বাইরে, বেঁচে গেছেন ভদ্রলোক। হ্যাঁ, বেঁচেছেন। এখানকার সব চোখে দেখলে শোকেই হয়তো মরে যেতেন। ছাত্র শিক্ষকদের যা ভালোবাসতেন, সকল মানুষকেই ভালোবাসতেন। ভালোবাসার তো মৃত্যু নেই। তিনি যেখানেই থাকুন, দেশের মানুষের প্রতি ভালোবাসা তাকে কর্মের পথ দেখাবে। উপাচার্যের বাসার বিপরীত দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন। কলাভবনের প্রাঙ্গণে সেই সুপ্রাচীন বটবৃক্ষ। এ বটতলার এক বিশাল সভায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। গত ২রা মার্চ পাকিস্তানের পতাকা পুড়িয়ে উড়িয়েছিল বাংলাদেশের পতাকা। আইনের চোখে ওটা দোষের, কিন্তু বেআইনি কর্ম তো গত ২৩ বছর ধরে তোমরাই চালিয়ে আসছো। সৈনিক দিয়ে দেশ শাসন করাটা কি আইনসম্মত? আইনের শাসন তোমরা পাকিস্তানে চলতে দিয়েছ কবে শুনি? পাকিস্তানের ২৩ বছরের ইতিহাসে দেশের সাধারণ নির্বাচন হয়েছে মাত্র একবার, এবং সেই নির্বাচনের রায়কেও বানচাল করার জন্য তোমরা যখন ষড়যন্ত্র শুরু করলে, তখনই তো ক্ষিপ্ত হয়ে ছাত্ররাই পাকিস্তানের পতাকা পোড়ালো, বাংলাদেশের পতাকা উড়ালো। বাংলাদেশকে স্বাধীন করার শপথ নিল তারা এই তো সেদিন, এই বটতলায়। হ্যাঁ, শহীদ মিনারের মতো এই বটতলাও ছাত্রদের সংগ্রামী প্রেরণার উৎস হয়ে থাকবে। সেজন্য শহীদ মিনারের মতো এই বটতলার উপরেও ওদের তো রাগ থাকার কথা। রাগ আছেই তো। একদিন দেখবে বট গাছটাকে ওরা নির্মূল করে দিয়েছে। গবেটের পক্ষে ওটাই সম্ভব বটে, সুদীপ্ত বললেন। এবং রোকেয়া হলের সামনে এসে আমিনা বললেন, একটু দাঁড়ান না। আমিনার এক বান্ধবী এখানকার হলের হাউস টিউটর। একবার তার খোঁজ নেওয়া যায় না? ফিরোজ গাড়ি থামালেন, কিন্তু নামবার সাহস কারও হল না। সকলেই দেখলেন রোকেয়া হলের প্রাচীরের একাংশ ভাঙা। রোকেয়া হলের ভেতরের প্রাঙ্গণে কোনো গাড়ি যাবার পথ না থাকায় কামান দেগে ভেতরে যাবার পথ করে নিয়েছিল পাক ফৌজের দল। তারপর ওরা কেউ ভেতরে গেলে দেখতেন ৮-১০ জন মেয়ের মৃতদেহ তখন গলতে শুরু করেছে। শকুন ছিল মাত্র ৩টি কি ৪টি, আর গুটি কয়েক কাক ও একটি কুকুর। কত আর খাবে তারা? বহু মৃতদেহই এখনো পাখি কিংবা কুকুরে স্পর্শ করেনি। পথে পথে তার প্রমাণ ছড়িয়ে আছে। কেউ গেলে দেখতেন ২টো লাশ তখনও শনাক্ত করা সম্ভব। কোথাও একটু ক্ষতচিহ্ন পর্যন্ত নেই। কেবল মনে হয় শরীরটাকে কে যেন ধরে দুমড়ে মুচড়ে রেখে গেছে। তার কারণ তারা গুলিতে মরেনি। ২৫ তারিখের রাতে কামান দেগে প্রাচীর ভেঙে যারা ঢুকেছিল, তারা মেয়েদের সন্ধান বিশেষ পায়নি। ঘরে ঘরে ঢুকে মেয়ে খোঁজার সময় ছিল না তাদের। এদিকে ওদিকে এলোপাথারি গুলি করে সামনে ঝি চাকর যাদের পেয়েছিল তাদের মেরে ওরা চলে গিয়েছিল। আওরাত সন্ধানী সৈনিকেরা এসেছিল ২৬ তারিখের দিনের বেলা। বেলা তখন ১:৩০ কি ২টো, জুম্মার নামাজের সময় তখন। গত রাত্রি থেকে একটানা কারফিউ থাকায় কেউ পালাতে পারেনি। জাঁতিকলে ইঁদুর আটকে থাকার মতো হলের মধ্যে আবদ্ধ ছিল তারা। এবং সকালবেলাটা আশঙ্কায় উদ্বেগে অতিবাহিত হওয়ার পর দুপুরের দিকে মেয়েরা একটু নিশ্চিন্ত বোধ করেছিল। কেন করেছিল তার কোনো কারণ নেই। সম্ভবত দীর্ঘক্ষণ ধরে শঙ্কিত থাকার ক্ষমতা মানুষের নেই। নাকি তারা ভেবেছিল জুম্মার দিনে কি আর তাদের উপর ওরা অত্যাচার করবে? ওরা মুসলমান না? যেভাবেই হোক, একটু নিশ্চিত বোধ হতেই খিদে পেয়েছিল মেয়েদের। সারা সকাল অভুক্ত থাকলে খিদে তো হবেই। ওরা তখন আলু সিদ্ধ ভাতের ব্যবস্থা করে নিয়ে সবে খেতে বসেছিল, এবং তখনই আক্রান্ত হয়েছিল। সৈনিকদের আগমন টের পেয়ে পাতের অন্ন পাতে রেখেই তারা ছাদে উঠে গিয়েছিল। ছাদের কর্মসূচি আগে থেকেই তাদের ঠিক করা ছিল। মুসলমান মেয়েরা মনে মনে কলেমা পড়ে আল্লাহর নাম নিয়েই তৈরি হয়ে গেল। একজন হিন্দু মেয়ে ছিল তাদের মধ্যে। সে মনে মনে মা কালীকে স্মরণ করল। তারপর আওরাত লোলুপ রাইফেলধারীদের আবির্ভাব হতেই একসঙ্গে সকলে ঝাঁপ দিল নিচে। খুবই সামান্য ঘটনা। সৈনিকরা ফিরে চলে গেল
এর জন্য আবার আফসোস কিসের? এতগুলো চমৎকার শিকার যে হাতছাড়া হয়ে গেল, সেজন্য একটু দুঃখ হতে পারত। ধুত্তর, ঢাকা শহরে আবার আওড়াতের অভাব আছে নাকি? সকালে গোপনে কয়েকজন সাংবাদিক এসে এই মেয়েদের ছবি নিয়ে গেছে। হয়তো ফিরোজও ছবি নিতেন। একটা ক্যামেরা তার হাওয়াই শার্টের নিচে গোপনে রক্ষিত আছে। কিন্তু গাড়ি থেকে নামতেই কেমন যেন ভয় করতে লাগলো। মনে হলো হাঙর সংকুলিত সমুদ্রে একটি ক্ষুদ্র ভেলায় তিনি বসে আছেন। হলের ভাঙা দেয়ালের পানে তাকিয়ে মাত্র কয়েক সেকেন্ড কিছু একটা যেন ভাবতে চেষ্টা করলেন। অতঃপর গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, না ভাবি, যেতে পারবেন না, ভয়াবহ অবস্থা।